আজ আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনীতির জন্য দারুণ সম্ভাবনাময় একটা খাত নিয়ে, সেমিকন্ডাক্টর শিল্প। হ্যাঁ, সেমিকন্ডাক্টর। বিশ্বজুড়ে এর চাহিদা তো অমছুম বাড়ছে। তো বাংলাদেশ এই সুযোগটা ঠিক কিভাবে কাজে লাগাতে পারে সেটা একটু খুঁটিয়ে দেখব আজ। আমাদের হাতে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স মানে MCCI এর একটা রিপোর্ট আছে, বেশ বিস্তারিত। আর কিছু খবরও দেখেছি সম্প্রতি। আমাদের লক্ষ্য হলো এই সম্ভাবনার মূল দিকগুলো আর সামনের পথটা একটু বোঝা। অবশ্যই। ব্যাপারটা দেখুন, সেমিকন্ডাক্টর এখন বিশ্বের চতুর্থ সবচাইতে বেশি ব্যবসা হওয়া পণ্য। বাজারটা এর মধ্যেই $600 বিলিয়ন ছাড়িয়েছে, আর ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে এটা $1 ট্রিলিয়ন হয়ে যাবে। $1 ট্রিলিয়ন, বিশাল অঙ্ক। হ্যাঁ, বিশাল। আর বাংলাদেশ যে এখন এদিকে নজর দিচ্ছে, তার মূল কারণটা হলো ওই যে 2041 সালের মধ্যে একটা উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে আসলে জ্ঞানভিত্তিক হাইটেক শিল্পের দিকে না গিয়ে উপায় নেই। বুঝলাম। কিন্তু এই শিল্পটা মানে সেমিকন্ডাক্টর ঠিক কিভাবে ওই 2041 সালের লক্ষ্য পূরণে সাহায্য করবে? MCI রিপোর্টে দেখলাম এখন নাকি জিডিপিতে এর অবদান 0.3% মতো। হ্যাঁ, খুবই কম। কিন্তু লক্ষ্য নাকি 4.5% নিয়ে যাওয়া। এটা কি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেল না? দেখুন, উচ্চাকাঙ্ক্ষী মনে হলেও এর পেছনের যুক্তিটা হলো উচ্চ মূল্য সংযোজন, হাই ভ্যালু এডিশন। তাইওয়ানের ফ্যাবলেস কোম্পানিগুলোর কথাই ধরুন, সেখানে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার বছরে গড়ে প্রায় $3,10,000 মূল্য সংযোজন করেন। বলেন কি? $3,10,000? হ্যাঁ, এটা আমাদের তৈরি পোশাক শিল্পের চেয়ে একদম অন্যরকম। ধরুন, পোশাকে আমরা রপ্তানি আয় বাড়াচ্ছি ঠিকই, কিন্তু প্রতি ইউনিট ভ্যালু এডিশন মানে মূল্য সংযোজনটা তুলনামূলকভাবে কম। সেমিকন্ডাক্টর কিন্তু উচ্চ বেতনের চাকরি তৈরি করবে, রপ্তানিতে বৈচিত্র্য আনবে। আরেকটা বড় ব্যাপার হলো বিশ্বজুড়ে কিন্তু দক্ষ কর্মীর অভাব। যেমন 2030 সাল নাগাদ শুধু আমেরিকাতেই প্রায় 67,000 কর্মীর ঘাটতি হবে। আচ্ছা। এই যে গ্লোবাল ট্যালেন্ট গ্যাপ, এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ হতে পারে। তাছাড়া দেশের ভেতরের অন্য শিল্পগুলো, যেমন ধরুন স্মার্ট গার্মেন্টস, প্রিসিশন ফার্মিং, এমনকি মোবাইল ফোন অ্যাসেম্বলি, যা বছরে প্রায় 32 মিলিয়ন ইউনিট হচ্ছে এখন, এগুলো তো লাভবান হবে। তুলনাটা আসলেই খুব ইন্টারেস্টিং। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? মানে হাতে গোনা কয়েকটি ডিজাইন ফার্মের কথা শুনছি, উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন। এদের মোট আয় নাকি মাত্র $6 মিলিয়ন। হ্যাঁ, ওইরকমই। আর চট্টগ্রামে লুনা লাইটিং নামে একটা জাপানি টেস্টিং ফ্যাসিলিটি আছে, তাই না? এটুকুই। হ্যাঁ, মানে অ্যাক্টিভিটির দিক থেকে দেখলে আপাতত এটুকুই চোখে পড়ার মতো। আর এটাকে যদি একটু গ্লোবাল স্কেলে দেখেন, তাহলে বুঝবেন পথটা কতটা লম্বা। মানে আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এরা তো বহু বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে এই শিল্পে। আমেরিকার চিপস অ্যাক্টের কথাই ভাবুন। $52 বিলিয়নেরও বেশি সরকারি প্রণোদনা। তো বাংলাদেশ আসলে শুধু একটা নতুন শিল্পে ঢুকছে না, বরং একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক আর জিওপলিটিক্যালি সেন্সিটিভ একটা ফিল্ডে পা রাখছে। এর ভ্যালু চেইনটাও খুব জটিল, বিশ্বজুড়ে ঝোড়ানো। ডিজাইন হয়তো এক দেশে, ফ্যাব্রিকেশন বা উৎপাদন আরেক দেশে, টেস্টিং আবার অন্য কোথাও। বুঝলাম। এই যে এত প্রতিযোগিতা, এত বিনিয়োগ, এর মধ্যে বাংলাদেশের জন্য বাস্তবসম্মত কৌশলটা কি হতে পারে? MCCI রিপোর্টে কি কিছু বলা আছে? মানে ওরা কি কোনো নির্দিষ্ট দিকে ফোকাস করতে বলছে? ডিজাইন নাকি টেস্টিং? হ্যাঁ, রিপোর্টে একটা ধাপে ধাপে এগোনোর কথা বলা হয়েছে। একটা ফেজড অ্যাপ্রোচ আর কি। যেমন শুরুতে জোর দিতে বলা হচ্ছে চিপ ডিজাইন সার্ভিস আর ফ্যাবলেস কোম্পানি তৈরির ওপর। ফ্যাবলিস মানে? ফ্যাবলেস মানে হলো যারা চিপ ডিজাইন করে কিন্তু নিজেরা উৎপাদন করে না, মানে ফ্যাব বা কারখানা তাদের নেই, ডিজাইনটাই তাদের মূল কাজ। এরপর ধীরে ধীরে ওস্যাটের দিকে যাওয়া। ওস্যাট? ওস্যাট হলো আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট, মানে অন্য কোম্পানির ডিজাইন করা চিপ প্যাকেজিং আর পরীক্ষা করার সার্ভিস দেওয়া। সেই সাথে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইন ও উৎপাদনেও যাওয়ার কথা বলা হয়েছে। আরেকটা লক্ষ্যমাত্রার কথাও আছে, 2041 সালের মধ্যে প্রায় $10 বিলিয়ন একটা শিল্প তৈরি করা। $10 বিলিয়ন? আচ্ছা। এই পরিকল্পনাটা আবার কয়েকটা ধাপে ভাগ করা। ধরুন 2023 থেকে 2025 এই সময়ের মধ্যে 1000 ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরি করা, ল্যাবরেটরি বানানো। তারপর ধরুন 2026 থেকে 2030 এই সময় জয়েন্ট ভেঞ্চারে ওস্যাট, পিসিবিতে ঢোকা, ফ্যাবলেস কোম্পানি গড়ে তোলা।
আর সরকারি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা প্রায় $1 বিলিয়ন করে। কিন্তু এর জন্য তো একটা পুরো সাপোর্টিং সিস্টেম লাগবে, তাই না? একদম। একটা শক্তিশালী ইকোসিস্টেম দরকার। সরকার পলিসি সাপোর্ট দেবে, অর্থায়ন করবে। বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 1985 সাল থেকেই এই নিয়ে গবেষণা কেন্দ্র আছে। তারা দক্ষ লোক তৈরি করবে, বেসরকারি খাত বিনিয়োগ করবে। আর প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন, তাদের অভিজ্ঞতা, তাদের নেটওয়ার্ক, তাদের বিনিয়োগ দিয়ে। রিপোর্টে আরও কিছু সুপারিশ আছে, যেমন ইন্ডাস্ট্রি ফোকাস ট্রেনিং, রিসার্চ ও ডেভেলপমেন্টে গ্র্যান্ট দেওয়া, লোকাল ইনোভেশনকে উৎসাহ দেওয়া, এইসব। পরিকল্পনাটা শুনলে বেশ আশাবাদী মনে হয়, কিন্তু একই সাথে বেশ চ্যালেঞ্জিংও লাগছে। বিশেষ করে যখন অন্য দেশগুলো এত এগিয়ে, এই পথে আসল বাধা বা ঝুঁকিগুলো কি কি? রিপোর্টগুলোতে কি এসব নিয়েও বলা হয়েছে? শুধু টাকা ঢাললেই তো হবে না। ঠিক বলেছেন, শুধু টাকা ঢাললেই হবে না। আর হ্যাঁ, ঝুঁকিগুলোর কথাও বেশ স্পষ্ট করেই বলা আছে ডেইলি স্টার আর MCCI রিপোর্ট দুটোতেই। যেমন ধরুন, এই শিল্পটা নিয়ে জ্ঞানের অভাব, মানে পলিসি লেভেলে বা ইন্ডাস্ট্রি লেভেলে সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা, শুধু ভর্তুকি বা প্রণোদনার উপর বেশি নির্ভর করে ফেলা। আচ্ছা। আরেকটা বড় ঝুঁকি হল স্ট্র্যাটেজিক স্পেশালাইজেশনের অভাব। মানে আমরা ঠিক কোন জায়গায় ফোকাস করব, ডিজাইন নাকি অ্যাসেম্বলি নাকি টেস্টিং, এই বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকা। আর অবশ্যই অন্য দেশগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা তো আছেই। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রিপোর্টগুলো কিন্তু এটাই জোর দিয়ে বলছে যে শুধু ভর্তুকি দিলে হবে না, দরকার হলো কোঅর্ডিনেশন, রিসার্চ ও ইনোভেশনে গভীর মনোযোগ, আর গ্লোবাল মার্কেটের চাহিদা বুঝে কৌশল ঠিক করা। তাইওয়ানের মতো দেশগুলো দেখুন, তারা কিন্তু শুধু ভর্তুকি দিয়ে সফল হয়নি, তারা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে, স্পেশালাইজ করেছে। তার মানে মুদ্রা কথা হলো সম্ভাবনা প্রচুর, কিন্তু পথটা সহজ নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আর শুধু বিচ্ছিন্নভাবে কিছু কোম্পানি তৈরি নয়, পুরো একটা ইকোসিস্টেম গড়ে তোলার দিকে নজর দিতে হবে। সমন্বিত উদ্যোগ লাগবে আর সঠিক কৌশলগত ফোকাস। একদম তাই। পুরো ব্যাপারটা একটা সমন্বিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না। আর সবশেষে একটা প্রশ্ন হয়তো আমরা ভেবে দেখতে পারি। বলুন। এই যে একটা হাইটেক ইন্ডাস্ট্রিতে সক্ষমতা অর্জন, এটা কি শুধুমাত্র অর্থনীতির লাভ ক্ষতির হিসাবে সীমাবদ্ধ থাকবে, নাকি এর একটা অন্য তাৎপর্য আছে? মানে আগামী দশকগুলোতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি, তার কৌশলগত অবস্থান, তার সামগ্রিক প্রভাব, সেগুলোকে এটা কিভাবে নতুন একটা মাত্রা দিতে পারে? এটাও কিন্তু একটা গভীর চিন্তার বিষয়, তাই না?